হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আমাদের চলছিল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে অলরেডি আমরা কি কি দেখে ফেলেছি? আমরা অলরেডি ক্লাসিফিকেশনগুলো দেখেছি, কত রকমের হতে পারে, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, এটসেট্রা। এবং তারপরে আমরা অ্যালকেনের মধ্যে ঢুকে পড়েছিলাম। অ্যালকেনের কনফার্মেশনগুলো দেখছিলাম। ইথেনের কনফার্মেশন বিশেষ করে দেখেছি, তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এবং তার সঙ্গে আমরা বেশি করে যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যালকেনের প্রিপারেশনের রিয়াকশনগুলো। আমরা অ্যালকেনের ভৌত ধর্ম, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং দ্রাব্যতা এগুলোর ব্যাপারে ছিলাম, এবং সেখান থেকে অ্যালকেনের বেশ কিছু রিয়াকশনস দেখে অ্যালকেনটা আমরা শেষ করব। তো আজকে ক্লাসে মেন টার্গেট থাকছে অ্যালকেনের ভৌত ধর্ম এবং বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া। তার মেকানিজমগুলো তো অলরেডি আমরা আগে ডিসকাস করেছি, প্রয়োজন হলে এখানেও এক দুবার বলে দেবো। এবং তারপরে আমরা রাসায়নিক বিক্রিয়া করে অ্যালকেনটাকে আজকে শেষ করব অ্যাট এনি কস্ট। তাহলে চলো আমরা অ্যালকেনের পার্ট 2 চলে আসছি সেখানে, যেখানে কার্বনই হচ্ছে রাজার রাজা। চলো শুরু করা যাক। আমরা আমরা পড়ছিলাম স্ফুটনাঙ্ক। তো ভৌত ধর্মের মধ্যে মেন তিনটে ভৌত ধর্ম হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্ফুটনাঙ্ক, একটা গলনাঙ্ক, একটা দ্রাব্যতা। হাইড্রোকার্বনগুলোর জন্য দ্রাব্যতার অত গুরুত্ব নেই। মেনলি হাইড্রোকার্বনগুলোর জন্য মেনলি হচ্ছে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক। বাট দ্রাব্যতাটা অন্যান্য 12 এ উঠে যে সমস্ত কম্পাউন্ড পড়বে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ওদের জন্য দ্রাব্যতার পয়েন্টটা ইম্পর্টেন্ট। বাট এখানে মেনলি স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক। আচ্ছা, স্ফুটনাঙ্ক পড়তে গিয়ে আমরা পড়েছিলাম, আমরা দুইটা ফ্যাক্টর স্টাডি করেছিলাম। দেখো মনে করতে পারো কিনা, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। আমরা ফ্যাক্টর 1 হিসেবে স্টাডি করেছিলাম যে যত বড় সাইজ হবে, আণবিক ভর যত বাড়বে, আকার আকৃতি যত বাড়বে, তত হচ্ছে স্ফুটনাঙ্কের মান বাড়বে। কি মনে পড়ছে? আমরা এটা কিন্তু অলরেডি আগের ক্লাসে স্টাডি করেছিলাম, জাস্ট তোমাকে একটু মনে পড়িয়ে দিলাম। তাহলে আকার আকৃতি যত বাড়বে তত স্ফুটনাঙ্কের মান বাড়বে। আচ্ছা, ফ্যাক্টর 2 তে আমরা পড়েছিলাম যত বেশি শাখা প্রশাখা বাড়বে, মানে ব্রাঞ্চিং যাকে বলে, শাখা প্রশাখা বেড়ে যাওয়া মানে যে ব্রাঞ্চিং যত বেশি হবে। তো ব্রাঞ্চিং যত বেশি হবে তত কিন্তু স্ফুটনাঙ্কের মান কমবে, কারণ ব্রাঞ্চিং বাড়লে আকারটা কমে যায়, কম্প্যাক্ট হয়ে যায়, এবং তার জন্য স্ফুটনাঙ্কের মানও কমে যায়। এটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে এই দুটো ফ্যাক্টরকে আমরা কিন্তু করে ফেলেছিলাম। ক্লিয়ার? তাহলে তোমাকে একবার জাস্ট ফ্যাক্টর দুটোকে রিভাইজ করে দিলাম যে কি ফ্যাক্টর থাকছে। একটা হচ্ছে সাইজ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে। একটা ব্রাঞ্চিং বা শাখা যত বাড়তে থাকবে, ব্রাঞ্চ যত হতে থাকবে, তত কিন্তু স্ফুটনাঙ্ক কমবে, কারণ আসলে ব্রাঞ্চিং হলে কম্প্যাক্ট হয়ে যায়, সাইজটা আসলে কমে যায়। ঠিক আছে? তো সেই রেসপেক্টে দেখো আমরা দুই একটা দেখে নিই। পেন্টেন আছে কতগুলো। তাহলে এটাও হচ্ছে পেন্টেন লিনিয়ার চেন, এটাও পেন্টেন কিন্তু এখানে ব্রাঞ্চ আছে, ওটাও পেন্টেনের মানে ব্রাঞ্চ আছে। সো চলো এইগুলো লিনিয়ার চেনটাকে আগে ড্র করি। CH3 CH2 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 CH3। সো দেখতেই পাচ্ছি এখানে যথেষ্ট আকার বড়, আকৃতি বড়, সাইজ বড়, কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই এই মানে পৃষ্ঠতলটা আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেশি, সারফেস এরিয়া যাকে বলে। সো এখানে সাইজ বা সারফেস এরিয়া অনেক বেশি। সাইজ বা সারফেস এরিয়া কিন্তু এখানে অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, যদি এইটাকে দেখি, এটা হচ্ছে এইটা। আচ্ছা, এটাকে যদি দেখি তাহলে দেখো এখানে একটা ব্রাঞ্চ হয়ে গেল। ব্রাঞ্চ হলো মানে CH3 CH CH3 CH2 CH3। ক্লিয়ারলি দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো সাইজটা একটু হলেও রিডিউস হয়েছে। এখানে সাইজ যত বড় ছিল ওখানে সাইজ একটু হলেও কমেছে, সারফেস এরিয়া কমেছে। এটাকে যদি দেখো তাহলে দেখবে, দেখো সাইজ, দেখো ব্রাঞ্চিং যত হলো সাইজ কিন্তু তত বেশি কমে গেল। ব্রাঞ্চিং যত হলো তত কিন্তু সাইজ কমে গেল। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে পেন্টেন যেটা ছিল, লিনিয়ার যেটা ছিল, মুক্ত শৃঙ্খল পেন্টেন, এটা এখানে কিন্তু সারফেস এরিয়া সব থেকে বেশি। সারফেস এরিয়া ব্রাঞ্চিং হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমছে। তাহলে আমরা বলতে পারি সারফেস এরিয়া যত কমছে বয়লিং পয়েন্টে তত কমবে। কেন কমবে? আগের দিনেই আমরা সেই সমস্ত ফ্যাক্টরগুলো ডিসকাশন করে নিয়েছি। সারফেস এরিয়া যত কমবে তত কিন্তু বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাবে। সারফেস এরিয়া যত কমবে, সারফেস এরিয়া যত কমবে তত কিন্তু স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কিন্তু কমে যাবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেটা কমে যাচ্ছে। আমরা অবজারভেশন যেটা দেখলাম সেটা ক্লিয়ার। আচ্ছা, চলে আসছি এবারে গলনাঙ্কতে। গলনাঙ্ক যখন করব তখন কঠিন থেকে তরল। তাহলে এখানে কি ফ্যাক্টর থাকছে? কঠিনগুলো কোথায় থাকে? ক্রিস্টাল বা কেলাসের মধ্যে থাকে। তাহলে এখানে ফ্যাক্টরটা দেখতে হবে কোথায় প্রতিসমতা বেশি বা সিমেট্রি বেশি। এখানে ফ্যাক্টরটা হচ্ছে সিমেট্রি কোথায় বেশি, সিমেট্রি বা প্রতিসমতা, এটা কোথায় বেশি দেখতে হবে। তো সিমেট্রি বা প্রতিসমতা যেখানে বেশি হবে
প্রতিসমতা। সিমেট্রি বা প্রতিসমতা যদি বেশি হয়, ঠিক আছে, সিমেট্রি বা প্রতিসমতা বেশি, তাহলে যে মলিকুল যত বেশি সিমেট্রিক্যাল কেলাসের মধ্যে তার তত ফিটিং ভালো হবে, ভালোভাবে বেশি ভালোভাবে ফিট করে যাবে, তাই না? তো কেলাসের মধ্যে, কারণ সলিডের যে সলিডগুলো থাকে কিসে, কঠিন থাকে কিভাবে, কেলাসের মধ্যে থাকে। কেলাসের মধ্যে ফিটিং ভালো হবে, ভালোভাবে ফিট করে যাবে। যত বেশি সিমেট্রিক্যাল হবে, নিজেই ভেবে দেখো, ধরো ট্রলি ব্যাগ প্যাক করছো, কোথাও ঘুরতে যাবে বলে ট্রলি ব্যাগ প্যাক করছো, তাহলে যে ধরনের জিনিসগুলো সিমেট্রিক্যাল সেগুলোকে ভালো করে ট্রলি ব্যাগের মধ্যে ফিটিং করে দেওয়া যায়, টিফিন বক্স এরকম। কিন্তু যেগুলো একটু আনসিমেট্রিক্যাল, জুতো, ঠিক আছে, তাকে ফিট করতে অসুবিধা হয়, এবড়ো খেবড়ো টাইপের। তার মানে আনসিমেট্রিক্যাল জিনিস কিন্তু ফিটিং ভালো হয় না, সিমেট্রিক্যালের ফিটিং ভালো হয়ে যায়, তাই না? তাই যত সিমেট্রিক্যাল বা প্রতিসম হবে কোনো একটা যৌগের স্ট্রাকচার, কেলাসের মধ্যে তার ফিটিং ভালো হবে। কেলাসের মধ্যে ফিটিং ভালো হলে ওই কেলাসকে গলিয়ে তরল করতে বেশি শক্তি লাগবে, মানে গলনাঙ্ক সেক্ষেত্রে বাড়বে। কারণ যত বেশি ভালো ফিটিং হবে তত বেশি খালি গলানোর জন্য তাপমাত্রা বাড়বে, ওই কেলাসকে গলিয়ে তরল করতে বেশি তাপ শক্তি লাগবে, দ্যাট ইজ গলনাঙ্ক বাড়বে। তাহলে ফ্যাক্টরটা ক্লিয়ার, যে সিমেট্রি বা প্রতিসমতা যত বেশি হবে কেলাসের মধ্যে ফিটিং প্যাকিং এগুলো ভালো হবে, তত শক্তিশালী কেলাস তৈরি হবে, এবং তখন ওই কেলাসকে গলিয়ে তরল করতে বেশি শক্তি লাগবে, গলনাঙ্ক বাড়বে। তাহলে এটা কখন হবে? যদি দেখা যায় ইভিন কার্বন চেন আছে, অর্থাৎ যুগ্ম, ইভিন মানে হচ্ছে যুগ্ম, যুগ্ম সংখ্যক কার্বন চেন আছে। যেমন ধরো ফর এক্সাম্পল বিউটেন, দেখো ভালো করে, বিউটেন এই মলিকুলটা কিন্তু সিমেট্রিক্যাল, কারণ ইভিন নাম্বার অফ কার্বন চেন আছে, তাহলে এই মলিকুলটা কিন্তু সিমেট্রিক্যাল। কিন্তু এর থেকে একটা বেশি কার্বন যদি দেখা যায়, কিন্তু সেটা যদি অযুগ্ম হয়, একটা বেশি কার্বন মানে সারফেস এরিয়া বেড়েছে, কিন্তু সারফেস এরিয়া বাড়লেও ফিটিংটা কিন্তু ভালো হয়নি। অড কার্বন চেন যদি থাকে, ধরলাম পেন্টেন, সারফেস এরিয়া বাড়লো, সারফেস এরিয়া বাড়লে আকর্ষণ বল বাড়ার কথা, আকর্ষণ বল বাড়লে গলনাঙ্কও বেড়ে যাওয়ার কথা, কিন্তু আসলে গলনাঙ্ক কমে যাবে, কারণ এই মলিকুলটা আনসিমেট্রিক্যাল, ফিটিং ভালো হবে না কেলাসের মধ্যে, আনসিমেট্রিক্যাল। আর কেলাসের মধ্যে যদি ফিটিংটাই ভালো না হয়, তাহলে ওই কেলাস শক্তিশালী কেলাস হবে না। আর কেলাস যদি শক্তিশালী স্থায়ী কেলাস না হয়, তাকে সহজেই গলিয়ে দেওয়া যাবে, মানে গলনাঙ্ক কম হবে। তার মানে সিমেট্রিক্যাল যে, সেখানে কিন্তু গলনাঙ্ক বেশি, এখানে কিন্তু গলনাঙ্ক কম। ক্লিয়ারলি বুঝতে পারছি যে যুগ্ম সংখ্যক কার্বন পরমাণু যদি থাকে, যুগ্ম সংখ্যক কার্বন পরমাণুর চেন দিয়ে যদি অ্যালকেন তৈরি হয়, তাহলে সেখানে সিমেট্রি বেশি, মানে কেলাসের মধ্যে ভালো ফিটিং, মানে গলিয়ে তরল করতে বেশি এনার্জি লাগবে, মানে গলনাঙ্ক বেশি। সিমেট্রি কম হলে তাহলে গলনাঙ্ক কমে যাচ্ছে। তাহলে লজিকগুলো আশা করি বুঝতে পারছো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে। অথচ এখানে কিন্তু কার্বন সংখ্যা বেশি ছিল, কার্বন সংখ্যা বেশি হলে সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি হলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে কিন্তু মানে মানে গলনাঙ্ক বেশি হওয়ার কথা ছিল, কারণ বেশি তাপমাত্রা লাগা উচিত ছিল গলার জন্য। কিন্তু সারফেস এরিয়া বেশি, নাম্বার অফ কার্বন বেশি, আণবিক ভর বেশি, তারপরেও গলনাঙ্ক কমে গেল। কেন কমে গেল? কারণ এটা আনসিমেট্রিক্যাল, ভালো করে ফিটিংই হচ্ছে না, তাই ইজিলি গলিয়ে তরল করে দেওয়া যাচ্ছে, লিকুইড করে দেওয়া যাচ্ছে, ইজিলি মেল্ট করে দেওয়া যাচ্ছে। চলে আসছি এবার আমরা কিছু রাসায়নিক বিক্রিয়াতে। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটা বলছে জারণ। খুবই সহজ বিক্রিয়া। মিথেন, ইথেন যদি অক্সিজেনের প্রেজেন্সে জারণ করে দেওয়া হয় তাহলে দহন হয়ে যায় বেসিক্যালি। সেগুলোতে বেসিক্যালি দহন হয়ে যাচ্ছে। দহন হলে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হচ্ছে। অবশ্যই এগুলো সবই এক্সোথার্মিক বা তাপদায়ী বিক্রিয়া। কারণ ডেল্টা এইচ দেখতেই পাচ্ছি নেগেটিভ। তাপদায়ী বা এক্সোথার্মিক বিক্রিয়া, কারণ ডেল্টা এইচ এর মান নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, যদি এবার অক্সিজেন যদি পর্যাপ্ত না দিয়ে অপর্যাপ্ত অক্সিজেন দিই, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আর যদি খুবই কম দিই, তাহলে সেক্ষেত্রে কার্বন তৈরি হয়, যাকে কার্বন ব্ল্যাক বলা হয়। তার মানে যদি পর্যাপ্ত অক্সিজেনে দহন করা হয়, মিথেন, ইথেন এদেরকে পর্যাপ্ত অক্সিজেন দহন করলে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয়। অপর্যাপ্ত অক্সিজেনে দহন করলে কার্বন মনোক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয়। আর খুবই সামান্য অক্সিজেনে যদি দহন করা হয়, তাহলে কার্বনটা জারিতই হতে পারে না, কার্বনটা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড কিছুই তৈরি করতে পারে না, কার্বনের কালো কালো গুঁড়ো তৈরি করে। যে কারণে ফ্লেমটা, যে ফ্লেমে জ্বলছে সেই ফ্লেমটা অনেক সময় মানে নোংরা দেখতে লাগে, ফ্লেমটা পুরো কালো কালো পার্টিকেলে ভরে যায়।
তাই তো? তখন ওটাকে বলে কার্বন ব্ল্যাক, কারণ কার্বনের গুঁড়ো গুঁড়ো পার্টিকেল তৈরি হচ্ছে। কারণ হচ্ছে কার্বনটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কিছুই তৈরি করতে পারছে না, কারণ অক্সিজেন এতটাই অপর্যাপ্ত আছে। হাইড্রোজেনটা জলীয় বাষ্প তৈরি করছে। এই হলো দহন বা জারণ। আচ্ছা, এবারে চলে আসছি, যদি অনুঘটকের উপস্থিতিতে দহনটা হয়, যেরকম কপার অনুঘটকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে যদি দহন হয়, তাহলে মিথেন থেকে মিথাইল অ্যালকোহল তৈরি হয়। জাস্ট এগুলো মেমোরাইজ করতে হবে, এগুলো মনে রাখতে হবে যে কপার অনুঘটক আছে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ আছে, 100 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 250 অ্যাটমসফিয়ার 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। তখন কিন্তু দহন হয়ে যাচ্ছে না, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প তৈরি হচ্ছে না, তখন কিন্তু কন্ট্রোলড ওয়েতে জারণটা হচ্ছে। তখন কিন্তু আমরা বিভিন্ন কাজের প্রোডাক্ট পাচ্ছি। যেরকম মিথেনকে অনুঘটকের উপস্থিতিতে, কপার অনুঘটকের উপস্থিতিতে যদি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে অক্সিজেন দ্বারা জারণ করা হয়, তাহলে কিন্তু মিথানল তৈরি হয়। একই রকমভাবে যদি মলিবডিনাম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে জারণ করা হয় উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায়, তাহলে ফর্মালডিহাইড তৈরি হয়। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। একই রকমভাবে ওজোন দিয়ে যদি জারণ করা হয়, তাহলেও ফর্মালডিহাইড তৈরি হয়। সো ৩ টে ইকুয়েশন, এই ৩ টে মেমোরাইজ করতে হবে যে কিভাবে জারণটা হয়। কপার অনুঘটক দিয়ে জারণ করলে, অক্সিজেন এবং কপার অনুঘটক দিয়ে জারণ করলে মিথানল, দ্যাট ইজ তোমার মিথানল মানে হচ্ছে তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে। যদি আমরা এখানে মলিবডিনাম অক্সাইড অনুঘটক দিয়ে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে জারণ করি, তাহলে সেক্ষেত্রে ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। ওজোন দিয়ে জারণ করলেও ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। ব্যালেন্সড ইকুয়েশন সামনে আছে, একটু লিখে লিখে মেমোরাইজ করতে হবে। পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে যদি KMnO4, KMnO4 হচ্ছে একটা তীব্র জারক পদার্থ। KMnO4 হচ্ছে তীব্র জারক পদার্থ। তীব্র জারক পদার্থ। সো KMnO4 দিয়ে যদি জারণ করা হয়, তাহলে সেক্ষেত্রেও টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। অর্থাৎ KMnO4 দিয়ে জারণ করলে এই আইসোবিউটেনের হাইড্রোজেনটা OH গ্রুপে পরিণত হয়ে যাচ্ছে। তো একবার দেখে নিই আইসোবিউটেনের হাইড্রোজেনটা কেমন হাইড্রোজেন। এইটা হচ্ছে আইসোবিউটেনের হাইড্রোজেন। এই মলিকিউলটা হচ্ছে আইসোবিউটেন। মলিকিউলটা ভালো করে দেখে নাও। এই মলিকিউলটা হচ্ছে আইসোবিউটেন, যার এই H টা OH এ পরিণত হয়ে যাচ্ছে যখন আমরা KMnO4 দিয়ে আমরা H টা OH এ পরিণত হয়ে যাচ্ছে যখন আমরা KMnO4 দিয়ে আমরা জারণ করছি। এই যে দেখে নিতে পারো। H টা OH হয়ে গেছে। ছিল হচ্ছে এখানে যেটা H, ওই H টা হয়ে গেছে OH যখন আমরা KMnO4 দিয়ে জারণ করছি। KMnO4 হচ্ছে একটা তীব্র জারক পদার্থ। একই রকমভাবে যদি আমরা সিলভার অক্সাইড দিয়ে জারণ করি, অক্সিজেনের উপস্থিতিতে সিলভার অক্সাইড দিয়ে জারণ করছি, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে যদি ধরো মিথাইল গ্রুপ আছে, ওই মিথাইল গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হয়ে যায়। মিথাইল গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত হয়ে যায়। এইদিকে যা অ্যালকিল আছে সেই অ্যালকিলের কোনো পরিবর্তন হয় না, অ্যালকিল অ্যালকিলই থেকে যায়। এইদিকে যে অ্যালকিল আছে, মিথাইল আছে, ইথাইল আছে, যা অ্যালকিল আছে সেটা অ্যালকিল অ্যালকিলই থেকে গেছে। শুধু লাস্টের যে অ্যালকিলটা ওটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে গেছে যখনই COOH হয়ে গেছে, যখনই আমরা সিলভার অক্সাইড দিয়ে উত্তপ্ত করে দিয়েছি। একই রকমভাবে যদি আমরা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপে যদি অক্সিজেন দিয়ে জারণ করি, তাহলে সেক্ষেত্রে অ্যালকাইন তৈরি হয়, সঙ্গে কার্বন মনোক্সাইড তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকম জারণ বিক্রিয়া। চলে আসছে এবারে প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোজেনেশন। কি বলছে? এই বিক্রিয়াটা আমার মনে হয় আগেও পড়েছো, ক্লাস 10 এ হয়তো পড়েছো। যে ধরো মিথেন আছে, মিথেনে ক্লোরিন দেয়া হলো। ক্লোরিন দিলে কি হবে? একটা করে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে, একটা করে ক্লোরিন ঢুকছে। সাধারণভাবে দেখে নেওয়ার চেষ্টা করি কেমন হচ্ছে। সো এই ধরো আছে মিথেন, দিয়েছি হচ্ছে ক্লোরিন। সো এই যে এরা দুজন HCl তৈরি করে বেরিয়ে যাচ্ছে এবং CH3Cl হয়ে গেল, প্লাস HCl হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে মিথেন CH4, ওদিকটা ছিল ক্লোরিন। সূর্যালোক মানে ফোটন আছে, ফোটনের উপস্থিতিতে কি হলো? HCl বেরিয়ে গেল, HCl বেরিয়ে গেল, আর এই মিথাইলের সঙ্গে এই ক্লোরিন জয়েন করলে মিথাইল ক্লোরাইড হলো। আলটিমেটলি হাইড্রোজেনটা প্রতিস্থাপিতই হলো না? তো এখনো আরো হাইড্রোজেন আছে, এই যে তৈরি হয়ে গেল CH3Cl। এখনো আরো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনগুলো একে একে প্রতিস্থাপিত হতে থাকে এবং CH3Cl থেকে হয়ে গেল CH2Cl2, সেখান থেকে হয়ে গেল CHCl3, ফাইনালি হয়ে গেল CCl4। ছিল হচ্ছে CH4, হয়ে গেল CCl4। 4 মোল ক্লোরিন দেওয়া হয়েছে বিক্ষিপ্ত সূর্যালোক বা ফোটনের প্রেজেন্সে। তার মানে কি হয়েছে এখানে? বেসিক্যালি প্রতিস্থাপন হয়েছে। স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রতি ধাপে ধাপে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেছে। প্রথম ধাপে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে HCl হয়ে, একটা ক্লোরিন ঢুকেছে। পরের ধাপে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে HCl হয়ে, আবার একটা ক্লোরিন ঢুকেছে। তারপরের ধাপে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে HCl হয়ে, আবার একটা ক্লোরিন ঢুকেছে। এন্ড লাস্টের ধাপেও লাস্ট হাইড্রোজেনটাও বেরিয়ে গেছে HCl হয়ে এবং লাস্ট ক্লোরিনটাও ঢুকে গেছে, আমরা পেয়ে গেছি CCl4। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে স্টেপ ওয়াইজ প্রতিস্থাপন বিক্রিয়া, ধাপযুক্ত প্রতিস্থাপন বিক্রিয়া।
এই বিক্রিয়াটার মেকানিজম কেমন করে হয় সেটা আমরা একটু দেখে নিই, আগেও দেখেছি আরো একবার দেখে নিই। সো ক্লোরিন মলিকুল যেই নেওয়া হয়েছে, ক্লোরিন ক্লোরিন সমযোজী বন্ধন আছে, এই ক্লোরিন ক্লোরিন সমযোজী বন্ধন ফোটনের উপস্থিতিতে হোমোলাইসিস হয়ে যায়। কি হয়ে যায়? হোমোলাইসিস হয়ে যায়, মানে বন্ডটা ইকুয়ালি ভেঙে যায়, দিয়ে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলক তৈরি হয়। নিজের নিজের ইলেকট্রনগুলো নিয়ে ক্লোরিন পরমাণুগুলো আলাদা হয়ে যায়। কারণ এই বন্ধনে কত ছিল? একটা বন্ধন ছিল, মানে সেখানে তো এক জোড়া ইলেকট্রন ছিল না, বন্ধন জোড় ছিল। সো ক্লোরিন মলিকিউলের মধ্যে এই বন্ধন জোড়টা ভেঙে যায়, তার ফলে ক্লোরিন পরমাণুগুলো নিজের নিজের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। এদেরকে আমরা ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলক বলে থাকি। তো তৈরি হয়ে গেল ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলক, রাইট? কারণ একটা একটা করে ইলেকট্রন জুড়েই তো বন্ধনটা তৈরি হয়েছিল। সূর্যালোকের উপস্থিতিতে বন্ধনটা ভেঙে গেছে, হোমোলাইসিস হয়ে গেছে, ইকুয়ালি ভেঙে গেছে, যে যার ইলেকট্রন নিয়ে বাড়ি চলে গেছে, মুক্ত মূলক তৈরি হয়েছে। এবারে এই দুটো মুক্ত মূলকের মধ্যে যে কোনো একটা মুক্ত মূলক কি করে? এই মিথেনের একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়। যে কোনো একটা মুক্ত মূলক কি করে? এই মিথেন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, দিয়ে HCl তৈরি করে দেয়। আর ওই মুক্ত মূলকটা তখন এই মিথাইল গ্রুপের উপরে চলে আসে। তাহলে মিথেন থেকে, মিথেন মানে হচ্ছে CH4, CH4 এর একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন মুক্ত মূলক নিয়ে চলে গেছে, দিয়ে HCl তৈরি করে দিয়েছে। আর এখন মিথাইল গ্রুপের উপরে এই মুক্ত মূলকটা শিফট হয়ে গেছে। তাহলে এখন মিথাইলের উপরে মুক্ত মূলক হয়ে গেছে। এবারে এই মিথাইল মুক্ত মূলকের সঙ্গে আর একটা যে ক্লোরিন মুক্ত মূলক পড়েছিল, দ্বিতীয় যে ক্লোরিন মুক্ত মূলকটা পড়েছিল, এটা হচ্ছে ফার্স্ট মুক্ত মূলকটা, এটা হচ্ছে সেকেন্ড মুক্ত মূলকটা, কারণ দুটো তৈরি হয়েছে না। তো এরা নিজেরা যুক্ত হয়ে যায়, দিয়ে CH3Cl তৈরি করে। দেখো ক্লিয়ারলি প্রতিস্থাপন হয়ে গেছে। ছিল হচ্ছে CH3H, ছিল হচ্ছে CH3H, হয়ে গেছে CH3Cl, ছিল হচ্ছে CH3H, হয়ে গেছে CH3Cl। এখানে আরো আবার হবে, আবার হবে, আবার হবে, এরকম করে আলটিমেটলি CCl4 অবধি চলতে থাকবে। CCl4 যতক্ষণ না চারটে হাইড্রোজেনই একে একে এরকম ভাবে রিপ্লেস হয়ে যাচ্ছে ফ্রি র্যাডিক্যাল দিয়ে, ততক্ষণ রিঅ্যাকশন চলতে থাকবে। তাহলে আশা করি মাথা ঢুকে গেল রিঅ্যাকশনটা কেমন করে চলছে। প্রথমে ক্লোরিন মুক্ত মূলক তৈরি হলো সূর্যালোকের উপস্থিতিতে, সে হাইড্রোজেনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে গেল এবং মিথাইল মুক্ত মূলক তৈরি হলো। মিথাইল মুক্ত মূলকের সঙ্গে অবশিষ্ট ক্লোরিনটা জয়েন করে গিয়ে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিল, এবং আমরা এইভাবে বললাম ধাপযুক্ত প্রতিস্থাপন বিক্রিয়া বা স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ধাপযুক্ত প্রতিস্থাপন বিক্রিয়া বা স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেমন করে হয়ে গেল? মেকানিজম আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা পরের রিঅ্যাকশনে চলে যাচ্ছি। পরেরটা কি বলছে দেখো। এখানে বলছে যে দেখো অনেক রকমের, মিথেনটা তো না হয় বুঝলাম, কিন্তু এখানে অনেক রকমের হাইড্রোজেন আছে। যেমন এইগুলো হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি, এটা আবার 1 ডিগ্রি। নিশ্চয়ই এগুলো মনে আছে কোনটা কাকে বলে। যে কার্বনের সঙ্গে একটাই কার্বন আছে তাকে বলে 1 ডিগ্রি, যে কার্বনের সঙ্গে দুটো কার্বন আছে তাকে বলে 2 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কার্বনটা, লেফট কার্বনের সঙ্গে একটাই কার্বন আছে, তাই এটা 1 ডিগ্রি কার্বন। তাই এখানে তিনটে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। নিশ্চয়ই বুঝে গেলে তিনটে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। রাইট কার্বনের সঙ্গে একটাই কার্বন যুক্ত আছে, তাই ওটাও 1 ডিগ্রি, ওখানেও তিনটে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। কিন্তু মাঝের কার্বনের সঙ্গে দুই দিকে দুটো কার্বন আছে, তাই ওটা 2 ডিগ্রি। তার মানে দুটো 2 ডিগ্রি হাইড্রোজেন আছে। 1 ডিগ্রি হাইড্রোজেন এদিকে আছে তিনটে, ওদিকে আছে তিনটে। 1 ডিগ্রি হাইড্রোজেন এদিকেও আছে তিনটে, ওদিকেও আছে তিনটে, কিন্তু 2 ডিগ্রি হাইড্রোজেন মাঝেই আছে একটা, সরি দুটো। ক্লিয়ার? কারণ মাঝের কার্বনটা দুদিকে দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই ওটা 2 ডিগ্রি। যে কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত সে 2 ডিগ্রি, যে কার্বন একটার সঙ্গে যুক্ত তারা 1 ডিগ্রি। তো সাইডের গুলো 1 ডিগ্রি, মাঝেরটা 2 ডিগ্রি। আর হাইড্রোজেন গুলো হচ্ছে অ্যাকর্ডিংলি, মাঝের গুলো হচ্ছে 2 ডিগ্রি, সাইডের গুলো হচ্ছে 1 ডিগ্রি করে, সাইডের গুলো হচ্ছে 1 ডিগ্রি করে, মাঝেরটা হচ্ছে 2 ডিগ্রি। এখন হাইড্রোজেনের সক্রিয়তার ক্রম, হাইড্রোজেনের সক্রিয়তার ক্রম। হাইড্রোজেনগুলোর মধ্যে 3 ডিগ্রি হাইড্রোজেন সব থেকে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, এবং লাস্টে হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। তার মানে যখন এই রিপ্লেসমেন্টটা হবে তখন কিন্তু 3 ডিগ্রি হাইড্রোজেন থাকলে সে আগে ক্লোরিন দিয়ে রিপ্লেসমেন্ট হবে। আমরা যেমন এখানে পড়লাম, এই যে রিপ্লেসমেন্ট হয়ে গেলে এখানে তো একটাই টাইপের হাইড্রোজেন আছে। সো একটাই টাইপের হাইড্রোজেন আছে, একটা একটা করে হাইড্রোজেন, একটাই টাইপের হাইড্রোজেন আছে, একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে। কিন্তু যদি দুই রকমের হাইড্রোজেন থাকে, যেরকম দেখতেই পাচ্ছি প্রথম যৌগটা যেটা কিনা এখানে দেখালাম, এখানে দুই রকমের হাইড্রোজেন আছে। 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 6টা, আর 2 ডিগ্রি হাইড্রোজেন আছে দুটো। তার মানে হাইড্রোজেন আছে, কিন্তু সব হাইড্রোজেনগুলো একই রকম নয়। আবার
1 ডিগ্রি হাইড্রোজেন আছে 6টা, 2 ডিগ্রি হাইড্রোজেন আছে 2টো। তার মানে এদের মধ্যে রিঅ্যাক্টিভ কে বেশি? বলছে 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ। তাহলে ক্লোরিন আগে কাকে প্রতিস্থাপন করবে? 2 ডিগ্রি হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। মানে এই মাঝের কার্বন থেকে আগে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং ক্লোরিন ঢুকবে বিক্ষিপ্ত সূর্যালোক বা ফোটনের প্রেজেন্সে। দেখে নাও সেটাই হয়েছে। মেন কোনটা তৈরি হয়েছে? যেখানে মাঝেরটাতে ক্লোরিন ঢুকেছে, সাইডেরটাতে ক্লোরিন ঢুকেছে, ওটা কিন্তু মেন তৈরি হয়নি। সাইডেরটাতে ক্লোরিন ঢুকেছে, ওটা কিন্তু মেন তৈরি হয়নি। একই রকম ভাবে যদি ব্রোমিন দিয়েও করা হয়, একই রকম ভাবে হচ্ছে। দেখো একই রকম ভাবে এইগুলো 1 ডিগ্রি আর এগুলো 2 ডিগ্রি। সো 2 ডিগ্রি হাইড্রোজেনটা থেকেই কিন্তু ব্রোমিনটা রিপ্লেস করে দিয়েছে। দেখতেই পাচ্ছ 2 ডিগ্রি যেটা ছিল সেইখান থেকেই কিন্তু দেখো মেনটা তৈরি হয়েছে। অর্থাৎ 2 ডিগ্রি হাইড্রোজেনটাই কিন্তু ক্লোরিন দ্বারা আগে রিপ্লেস হলো, দিয়ে সেটাই মুখ্য প্রোডাক্ট তৈরি করলো। 2 ডিগ্রি হাইড্রোজেন থেকেই কিন্তু ব্রোমিনটা আগে হাইড্রোজেনকে রিপ্লেস করলো। অর্থাৎ 2 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিঅ্যাক্টিভ, তাই 2 ডিগ্রি হাইড্রোজেনগুলোই আগে রিপ্লেস হয়ে যাচ্ছে আর সেখানেই হ্যালোজেনগুলো ঢুকছে। 2 ডিগ্রি হাইড্রোজেনগুলো বেশি রিঅ্যাক্টিভ, ওরাই রিপ্লেস হচ্ছে এবং ওখানেই হ্যালোজেনগুলো ঢুকছে। 1 ডিগ্রি হাইড্রোজেনের সব থেকে কম রিঅ্যাক্টিভ, তাই ওখানে হ্যালোজেন পরে ঢুকছে। যদি কোনো 3 ডিগ্রি হাইড্রোজেন থাকতো তাহলে সেটাই আগে রিপ্লেস হতো এবং পরে হচ্ছে সেখানেই হচ্ছে তোমার হ্যালোজেনটা ঢুকতো। অর্থাৎ একটা এক্সাম্পল দেখে নি, 3 ডিগ্রি ওয়ালা একটা এক্সাম্পল দেখে নি। দেখো যদি এই এক্সাম্পলটা ফলো করো, এই এক্সাম্পলে মাঝের কার্বনটা দেখো 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন। অর্থাৎ এই হাইড্রোজেনটা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, কারণ 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে ওটাই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। বাকি কার্বনগুলো কিন্তু 3 ডিগ্রি নয়। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। কারণ যে কার্বনগুলো একটাই কার্বনের সঙ্গে যুক্ত তারা 1 ডিগ্রি, আর মাঝের কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, ওটা 3 ডিগ্রি। তাই এই হাইড্রোজেনটা কিন্তু সর্বাধিক রিঅ্যাক্টিভ, সর্বাধিক সক্রিয়। তাই যদি এখানে কিন্তু যদি হ্যালোজেনেশন করা হয়, অর্থাৎ ক্লোরিন দিলাম এবং ফোটন দিলাম, বিক্ষিপ্ত সূর্যালোক আর ক্লোরিন আছে, তাহলে এই হাইড্রোজেনটাই বেরিয়ে যাবে HCl হয়ে এবং ওখানেই ক্লোরিনটা ঢুকবে। অন্য হাইড্রোজেনগুলো কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে না। 1 ডিগ্রি হাইড্রোজেনগুলো কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে না। ওইখান থেকেই ক্লোরিনটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে যাবে এবং HCl তৈরি করবে। তাহলে একটা ক্লোরিন এখান থেকেই হাইড্রোজেনটাকে বের করে নিয়ে যাবে, দিয়ে HCl তৈরি করবে, আর অন্য ক্লোরিনটা এখানে জয়েন করবে। কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো? যে হাইড্রোজেনটা 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত 3 ডিগ্রি হাইড্রোজেন, যেটা কিনা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, সেই প্রতিস্থাপিত হয়ে গেছে, সেখানেই ক্লোরিন ঢুকেছে। একটা ক্লোরিন HCl হয়ে বেরিয়ে গেছে, অন্য ক্লোরিনটা ঢুকে গেছে। তাহলে প্রতিস্থাপনটা কোন কার্বনের সব থেকে বেশি হচ্ছে, কোন হাইড্রোজেনের সব থেকে বেশি হচ্ছে? 3 ডিগ্রি হাইড্রোজেন থাকলে সেখানেই প্রতিস্থাপন সব থেকে বেশি হচ্ছে, না থাকলে 2 ডিগ্রিতে হচ্ছে, কেউ না থাকলে তখন 1 ডিগ্রিতে হচ্ছে। ক্লিয়ার? প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি তোমার মাথায় ঢুকে গেছে। আচ্ছা, এবার বলছে যদি আয়োডিন দিয়ে প্রতিস্থাপন হয় সেটা রিভার্সেবল হয়ে যায়। যেরকম আয়োডিন দেওয়া হয়েছে, আয়োডিন ঢুকেছে, কেমন করে রিয়াকশনটা হলো দেখো। এই ছিল হচ্ছে মিথেন, দেয়া হলো আয়োডিন, হওয়ার কথা কি? হওয়ার কথা হচ্ছে HI বেরিয়ে যাওয়ার কথা আর CH3I তৈরি হওয়ার কথা। তৈরি হয়েছে, কিন্তু এটা আবার ব্যাক করে চলে আসে। আমি তো ব্যাক করে হোক চাইছি না, না, আমি তো চাইছি এরপরে ফরওয়ার্ডে এগিয়ে যাক, কিন্তু ব্যাক করে চলে আসে কেন? কারণ HI রিয়াকশনকে রিভার্সেবল করে দেয়। HI থাকলে রিয়াকশন রিভার্সেবল হয়ে যাবে। তাই HI কে বিক্রিয়া মাধ্যম থেকে সরাতে লাগে, বিক্রিয়া মাধ্যম থেকে সরানো হয়। আর বিক্রিয়া মাধ্যম থেকে সরানোর জন্য কি করা হয়? সরানোর জন্য HiO3 বা HNO3 এরকম কিছু জারক দ্রব্যের মাধ্যমে ওটাকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই বিক্রিয়াটাতে HiO3 বা HNO3 এরকম কিছু জারক দ্রব্য দেওয়া থাকে, যে তৈরি হওয়া HI কে সরিয়ে দেয়। না সরালে ওই HI বিক্রিয়াকে আবার পিছনের দিকে নিয়ে চলে আসবে, রিভার্সেবল করে দেবে, ফরওয়ার্ডে বিক্রিয়া এগোতেই পারবে না। তাই HI দিয়ে যদি আয়োডিনেশন করতে হয়, ঠিক একই রকম ভাবে প্রতিস্থাপনের মাধ্যমে হলো, কিন্তু সরি আয়োডিন দিয়ে যদি আয়োডিনেশন করতে হয় তাহলে প্রতিস্থাপনের মাধ্যমে আয়োডিনেশন হলো, কিন্তু আবার যেহেতু ব্যাকে চলে আসছে, কারণ HIটা ব্যাকে নিয়ে চলে আসছে, রিভার্সেবল করে দিচ্ছে, তাই ওটা মেন কালপ্রিট HI কে সরিয়ে দিতে হবে। সরানোর জন্য HiO3 কে ইউজ করা হচ্ছে। HiO3 এর সঙ্গে HI এর বিক্রিয়ায় আয়োডিন তৈরি হয়ে যাচ্ছে এবং সঙ্গে জল তৈরি হচ্ছে, তো HIটা সরে গেল। HI যখনই সরে গেল আর বিক্রিয়াটা রিভার্সেবল হলো না, ফরওয়ার্ডের দিকে এগিয়ে গেল। ক্লিয়ার? বেশ, তাহলে বিক্রিয়াগুলো আশা করি বুঝতে পারছো। নেক্সট বিক্রিয়া চলে আসছি। নেক্সট বিক্রিয়া বলছে নাইট্রেশন। বলছে নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে যদি মিথেনের বিক্রিয়া করা হয়, দেখো একই রকম ভাবে হচ্ছে।
নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে যদি মিথেনে বিক্রিয়া করা হয় হাই টেম্পারেচারে, তাহলে হাইড্রোজেন বেরিয়ে যায় এবং সেখানে নাইট্রো গ্রুপ জয়েন করে। এবার নাইট্রো গ্রুপ কোথায় বেশি বেশি করে জয়েন করবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কাকে রিপ্লেস করবে? বুদ্ধি করে বলো, কাকে রিপ্লেস করবে? সো অবশ্যই যদি 1 ডিগ্রি হাইড্রোজেনও থাকে, সঙ্গে আবার 2 ডিগ্রি হাইড্রোজেনও থাকে, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন থেকেই নাইট্রো গ্রুপটা কিন্তু বেশি বেশি করে হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে। অর্থাৎ এখান থেকে মেজর কোনটা তৈরি হবে বলো তো? CH3 CHNO2, যেখানে হচ্ছে মাঝের কার্বন থেকে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল নাইট্রো দিয়ে, এইটা কিন্তু মুখ্য তৈরি হবে। সঙ্গে বাকি অন্যান্যগুলোও তৈরি হবে, কিন্তু এটা মুখ্য তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। যখনই নাইট্রিক অ্যাসিড বাষ্প দিয়ে হাই টেম্পারেচারে নাইট্রেশন করছি, হাইড্রোজেনটা বেরোবে এবং নাইট্রো ঢুকবে, হাইড্রোজেনটা বেরোবে এবং NO2 ঢুকবে। কিন্তু হাইড্রোজেনটা কোন হাইড্রোজেনটা বেরোবে? যদি সবাই 1 ডিগ্রি থাকে তো যে কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, কিন্তু কেউ 1 ডিগ্রি, কেউ 2 ডিগ্রি এরকম আছে, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন সব থেকে বেশি রিয়াক্টিভ, তাই 2 ডিগ্রি হাইড্রোজেন থেকেই একটা বেরিয়ে গেল। CH3 2 ডিগ্রি হাইড্রোজেন থেকেই একটা বেরিয়ে গেল কিন্তু, এবং সেখানে NO2 ঢুকে গেল। তার মানে 2 ডিগ্রি হাইড্রোজেন থেকে একটা বেরিয়ে গেল, সেখানে NO2 ঢুকে গেল। ক্লিয়ার হয়েছে? সো কে বেরোবে? 2 ডিগ্রি হাইড্রোজেন থেকে কিন্তু একজন বেরিয়ে যাবে এবং সেখানেই 2 ডিগ্রি হাইড্রোজেন থেকে কিন্তু একজন বেরিয়ে যাবে এবং সেখানেই NO2 ঢুকে যাবে। আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে নাইট্রেশন কেমন করে হচ্ছে। পরের রিঅ্যাকশনটা চলে যাচ্ছি সালফোনেশন। একই রকম ভাবে সালফোনেশন করলে কি হয়? H2SO4 দিয়ে করা হয় এবং সেখান থেকে SO3H গ্রুপটা ঢুকে যায়। সো হাইড্রোজেন বেরোয়, হাইড্রোজেন বেরোয়, আর সেই জায়গায় SO3H, এই পুরো গ্রুপটা সালফোনেশন করলে ঢুকে গেছে সেম ওয়েতে, বাকি একই রকম। অর্থাৎ একটা করে হাইড্রোজেন বেরোচ্ছে আর সেখানে কেউ না কেউ ঢুকছে, একটা করে হাইড্রোজেন বেরোচ্ছে, সেখানে কেউ না কেউ ঢুকছে। এই তো রিঅ্যাকশন চলছে সালফোনেশন। আশা করছি তাহলে তোমাদের মাথায় ঢুকে গেল যে রিঅ্যাকশন গুলো তাহলে মোটামুটি ভাবে হচ্ছে কেমন করে। ঠিক আছে, খুব একটা দেখতেই পাচ্ছ, আরো দুই একটা রিঅ্যাকশন আছে, দেখে নি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে দিই। পয়েন্টটা হচ্ছে অ্যালকেনরা, অ্যালকেনরা এমনিতে কিন্তু অতটা রিঅ্যাক্টিভ নয়। ঠিক আছে, অ্যালকেনস আর লেস রিঅ্যাক্টিভ। কেন বলো তো? কারণটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, অতটাও রিঅ্যাক্টিভ নয়। কারণ যে কোনো অ্যালকেনে কি আছে? সিগমা বন্ধন আছে না, সমযোজী এক বন্ধন আছে, সিগমা বন্ধন আছে। সিগমা বন্ধন কেমন বন্ধন? সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী বন্ধন। সিগমা বন্ধন আছে যে কোনো অ্যালকেনে, কার্বন কার্বন সিগমা বন্ধন। এটা সিগমা বন্ধন, কার্বন কার্বন যে সিগমা বন্ধন আছে সেটা কিন্তু শক্তিশালী বন্ধন। তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধন যদি শক্তিশালী বন্ধন হয়, ওই বন্ধনের বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি। বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি কিন্তু অনেক বেশি। তাহলে বন্ধন বিয়োজন শক্তি যদি বেশি হয়, অবশ্যই অনেক বেশি শক্তি লাগবে। অনেক বেশি শক্তি পেলে তবে না বিক্রিয়া করবে, তবে না এই বন্ধনে ভাঙন হবে। তার মানে বন্ধনকে বিয়োজন করতে অনেক বেশি শক্তি লাগে, অত শক্তি পেলে তবে তো ভাঙন হবে। তার মানে ইউজুয়ালি এরা কিন্তু কম সক্রিয় হয়, কম সক্রিয় হয়, অত বেশি সক্রিয়ই হয় না। ঠিক আছে, আর এরা যেটুকু বা সক্রিয় হয়, এরা কেমন বিক্রিয়া করে থাকে? এরা মেনলি প্রতিস্থাপন বিক্রিয়াই করে থাকে। এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখলে কেমন বিক্রিয়া, সবই তো প্রতিস্থাপন না। হাইড্রোজেন বেরোচ্ছে, সেখানে কেউ না কেউ ঢুকছে। তো মেনলি এরা প্রতিস্থাপন বিক্রিয়াই করে থাকে, কারণ কেউ না কেউ বেরিয়ে যাবে, এই হাইড্রোজেনগুলো কোথাও না কোথাও থেকে হাইড্রোজেনগুলো বেরিয়ে যাবে এবং সেখানে কেউ না কেউ ঢুকে যাবে। তো হাইড্রোজেন বেরোবে এবং সেখানে কেউ না কেউ ঢুকবে। এই প্রতিস্থাপন যেহেতু সবই এক বন্ধনের মাধ্যমে তৈরি, একজন বেরোবে তবেই তো একজন ঢুকতে পারবে, তাই না? না হলে ঢুকবে কোত্থেকে? সবই তো এক বন্ধন, এক বন্ধনের একটা বেরোবে তবেই তো অন্যটা ঢুকবে, নাহলে জায়গা কোথায় আর ঢোকার? কারণ কার্বনের যোজ্যতা তো লিমিটেড, কার্বনের ভ্যালেন্সি তো 4, ভ্যালেন্সি তো আর বাড়তে পারবে না। তাই একজন ছেড়ে যাবে, একটা ভ্যালেন্সি ছেড়ে যাবে, একটা হাইড্রোজেন ছেড়ে যাবে, একটা ভ্যালেন্সি কমে যাবে, তবে তো আর একজন ঢুকবে। তার মানে একজন ছেড়ে গেলে তবেই একজন ঢুকতে পারবে, একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে তবেই অন্য কেউ ঢুকতে পারবে। মানে এরা প্রতিস্থাপন বিক্রিয়াতেই পার্টিসিপেট করবে, এরা অন্য কোনো বিক্রিয়া করতে পারবে না। তাই অ্যালকেনরা মেনলি করে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেনরা মেনলি করে প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু সেই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কম সক্রিয়ভাবে করে। কারণ যদি বেরোতেও হয়, তার জন্য শক্তিশালী সিগমা বন্ধনকে ভাঙতে হবে, তবে গিয়ে একজন বেরোবে এবং অন্যজন ঢুকবে। শক্তিশালী সিগমা বন্ধনকে ভাঙতে পারলে তবে গিয়ে একজন বেরোবে এবং অন্যজন ঢুকবে। এবং সেই কারণে অ্যালকেনগুলো কম সক্রিয় এবং কেবলমাত্র এরা প্রতিস্থাপন বিক্রিয়াই করে থাকে। একজন বেরোলে তবেই অন্যজন ঢুকতে পারবে। দেখতেই পাচ্ছি এক বন্ধন করে আছে, 4টে ভ্যালেন্সি, একজন বেরোলে তবে তো জায়গা খালি হবে, তবে তো অন্যজন ঢুকবে। ক্লিয়ার? বেশ, চলে আসছি আমরা আইসোমারাইজেশন, যেখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং গাঢ় HCl দিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই যে লিনিয়ার চেন ছিল তার একটা চেন আইসোমার তৈরি হয়ে গেছে। দেখো, ব্রাঞ্চ হয়ে গেছে, ব্রাঞ্চ হয়ে গেছে।
ছিল কি লিনিয়ার 4টে কার্বনের চেন, হয়ে গেল 3টে কার্বনের চেন, একটা ব্রাঞ্চ। তার মানে কেমন আইসোমার তৈরি হলো? চেন আইসোমার। তাহলে একটা অ্যালকেনকে অন্য অ্যালকেনে অন্য তার চেন আইসোমারে পরিবর্তন করার জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং গাঢ় HCl দিয়ে উত্তপ্ত করে দাও। তাহলে একটা অ্যালকেনকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং গাঢ় HCl দিয়ে অ্যালকেনকে উত্তপ্ত করলে কি হবে? ওটা 4টে কার্বনের চেন ছিল, 3টে কার্বনের চেন, একটা ব্রাঞ্চ, মানে চেন আইসোমার তৈরি হয়ে যাবে। ডিহাইড্রোজেনেশন, অ্যালকেন থেকে যদি হাইড্রোজেনকে বের করে নেওয়া হয় তাহলে ডাবল বন্ড তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম, ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো। এই যে অ্যালকেনের যে বন্ডগুলো আছে, ওই বন্ড থেকে কেউ বেরিয়ে গেল, তাহলে ওরা নিজেরা জয়েন করে গেল, দিয়ে ডাবল বন্ড তৈরি করলো। অ্যালকেনের কেউ বেরিয়ে গেল, বন্ডগুলো থেকে কেউ বেরিয়ে গেল, নিজেরা জয়েন করে গেল, তৈরি হলো হচ্ছে তোমার অ্যালকিন ডাবল বন্ড। কেমন করে বেরিয়ে গেল দেখো, ডিটেলে স্ট্রাকচারটা ড্র করছি তাহলেই বুঝে যাবে। এটা হচ্ছে ইথেন মলিকুল। ডিহাইড্রোজেনেশন মানে বলছে হাইড্রোজেন বেরিয়ে যাবে, ইথেন মলিকুল। ক্লিয়ার? এবারে অনুঘটকের উপস্থিতিতে ধরো হাইড্রোজেন, এরকম করে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেল, তাহলে দুটো কার্বন থেকে একটা একটা করে ভ্যালেন্সি চলে গেল না? তার মানে দুটো কার্বন থেকে যদি একটা একটা করে ভ্যালেন্সি চলে যায়, তাহলে এই ভ্যালেন্সিটাও এইদিকে চলে আসবে, আবার এই ভ্যালেন্সিটাও এইদিকে চলে আসবে। তাহলে নিজেদের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, তখন তখন নিজেদের মধ্যে ডাবল বন্ড ফর্ম করে যাবে। কারণ এই দিকের ভ্যালেন্সিও চলে গেছে, ওই দিকের ভ্যালেন্সিও চলে গেছে, এটাও চলে গেছে, এটাও আর নেই, আবার এটাও চলে গেছে, এটাও আর নেই। তাই নিজেরা তখন তারা নিজেরা হাত ধরাধরি করে নেবে এবং ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। অর্থাৎ এদিকের বন্ধনও চলে গেছে, ওদিকের বন্ধনও চলে গেছে, তারা নিজেরা হাত ধরাধরি করে ডাবল বন্ড তৈরি করে দিয়েছে। বন্ধনটা চলে গেছে হাইড্রোজেন রূপে অনুঘটকের উপস্থিতিতে হাই টেম্পারেচারে। সো অ্যালকেন মলিকুল থেকে অনুঘটকের উপস্থিতিতে হাই টেম্পারেচারে যখন হাইড্রোজেনটা বেরিয়ে যায়, দুটো হাইড্রোজেন তারা জয়েন করে বেরিয়ে গেল, এই দুটো হাইড্রোজেন কিন্তু আবার H2 তৈরি করে বেরিয়ে চলে গেল, হাইড্রোজেন মলিকুল তৈরি করে বেরিয়ে গেল। তো হাইড্রোজেন মলিকুল তৈরি করে যখন বেরিয়ে গেল, তখন অ্যালকেনের যে ছেড়ে যাওয়া ভ্যালেন্সিগুলো, তারা জয়েন করে অ্যালকিন তৈরি করে দিল। তো তাহলে আমরা অ্যালকেনের রিয়াকশন, বেশি রিয়াকশন নেই অ্যালকেনে, অ্যালকিনে বরং অনেক রিয়াকশন আছে। আমরা নেক্সট ক্লাসে অ্যালকিনকে নিয়ে আসবো। অ্যালকেনের সমস্ত রিয়াকশন, এর বাইরে কিছু নেই অ্যালকেনে। অ্যালকেনের সমস্ত রিয়াকশন এবং তার সঙ্গে ভৌত ধর্ম হিসেবে যে সমস্ত ধর্মগুলো ইম্পর্টেন্ট, আমরা টোটালটা কভার করে ফেললাম। তো আজকের ক্লাস অ্যালকেনটা পুরোপুরি এখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে অ্যালকিনের ক্লাসে। সেটা কিন্তু একটা পাওয়ারফুল ক্লাস হতে চলেছে, কারণ অ্যালকিনে মার্কনিক অফ, অ্যান্টি মার্কনিক অফ সমস্ত মেকানিজমগুলো আমরা আগে দেখে রেখেছি। সেই সমস্ত মেকানিজম নিয়ে কিন্তু ক্লাসেস থাকবে। মার্কনিক অফ, অ্যান্টি মার্কনিক অফ, এলিমিনেশন, সমস্ত যত রিয়াকশন মেকানিজম স্টাডি করেছি সব কিন্তু অ্যালকিনেই অ্যাপ্লিকেবল হতে চলেছে। পাওয়ারফুল ধামাকাদার ক্লাস হতে চলেছে। অ্যালকেনে ক্লাস ভালো করে দেখে নাও, রিয়াকশন মেকানিজম ভালো করে দেখে নাও, যাতে অ্যালকিনের যখন ক্লাস হবে, ভিডিও আসবে, তুমি একদম ভালো করে রেডি হতে পারো। 11-এর অ্যানুয়ালে সেমিস্টার 2-তে অর্গানিক থেকে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে, এটা ফর শিওর। নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে।